আজ 24শে জানুয়ারি শনিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। এসআইআর শেষ হলেই এপ্রিলে শুরু জনগণনা, দিতে হবে 33টি গোপন প্রশ্নের উত্তর। সেগুলো কি? বিজেপি দেশের জন্য ক্ষতিকর, আশাকর্মীদের বিক্ষোভে গো ব্যাক স্লোগান লকেটকে। এসআইআর কড়া কমিশন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার চিঠি মুখ্য সচিব ডিজিকে। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেড রোড থেকে কটাক্ষ মমতার। স্বাধীনতা উপহার নয়, সংগ্রাম দরকার, নেতাজির জন্মজয়ন্তীতে বার্তা অভিষেকের। মমতার বিরুদ্ধে 100 কোটির মামলা শুভেন্দুর, জিতলে ওই বিশাল টাকা দিয়ে কি করবেন বিরোধী দলনেতা? কেন সেনা নামাচ্ছে না নির্বাচন কমিশন, এসআইআর ইস্যুতে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। শুভেন্দুর সবার আগে তপ্ত নন্দীগ্রাম, ছিঁড়ল তৃণমূলের পোস্টার। রেড রোডে মমতার, নেতাজি অস্মিতা, ভবানীপুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর। নেতাজি বেঁচে থাকলে তাঁকেও হিয়ারিং এ ডাকা হতো, সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এসআইআর তোপ মমতার। শুনানিতে অনুপস্থিত নো ম্যাপিং ভোটারদের বড় সংখ্যা, তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা বাড়ল। আইপ্যাক মামলার শুনানির মাঝেই শহরে ইডি ডিরেক্টর, কয়লাবালি সহ হেভিওয়েট ইস্যু নিয়ে সারলেন বৈঠক। দিল্লি ধর্ষণের রাজধানী, আইন শৃঙ্খলা নিয়ে মোদী শাহকে তোপ অভিষেকের। কে কার সঙ্গে প্রেম করবে ওরা ঠিক করে দেবে, বিজেপিকে তোপ মমতার। ইউনূস সরকারের আতঙ্কেই খারিজ লিটনদের দাবি, বাংলাদেশের ক্রিকেট শেষ, ক্ষুব্ধ ক্রিকেটাররা। নেতাজি বেঁচে থাকলে তাকেও হিয়ারিং এ ডাকা হতো, রেড রোডে এসআইআর নিয়ে সরব মমতা। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অগ্রাহ্য, গ্রেফতারি পরোয়ানা জারি হবে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। আর কোনদিন বাংলাদেশে ফিরবেন না হাসিনা, ছেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারির ভোট ও গণভোট স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি, কি বলা হয়েছে মামলায়? 2 সপ্তাহ পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপরতা ইসিআইতে। ভারতে খেলতে আসবে না বাংলাদেশ, কঠোর অবস্থান নিচ্ছে আইসিসি। খড়গপুর শহর কার, হিরণের দ্বিতীয় বিয়েতেই পুরনো রাজপাট ফিরে পাবেন দিলীপ ঘোষ। আজ যখন তার সাহায্যের প্রয়োজন তখন কেউ পাশে নেই, মুকুলের জন্মদিনে হতাশা শুভ্রাংশুর। কলকাতায় ইডির বস রাহুল নবীন, সিজিওতে রুদ্ধদ্বার বৈঠক, টার্গেট কি আইপ্যাক? নাগরিকত্ব নির্ধারণ আমাদের কাজ নয়, সুপ্রিম কোর্টে স্বীকার নির্বাচন কমিশনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। নাগরিকত্ব নির্ধারণ আমাদের কাজ নয়, সুপ্রিম কোর্টে স্বীকার নির্বাচন কমিশনের। নাগরিকত্ব নির্ধারণ নির্বাচন কমিশনের কাজ নয়, এই মর্মে সুপ্রিম কোর্টে স্পষ্ট স্বীকারোক্তি করল ভারতের নির্বাচন কমিশন ইসিআই। ভোটার তালিকা সংশোধন বা বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক শুরু হয়েছে। কমিশনের এই অবস্থান বহুদিনের অভিযোগ ও আশঙ্কাকে কার্যত স্বীকৃতি দিল বলেই মনে করছেন আইনজ্ঞ ও বিরোধী রাজনৈতিক দলগুলি। সুপ্রিম কোর্টে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, কোনো ব্যক্তি ভারতের নাগরিক এমন সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নাগরিকত্ব নির্ধারণ একান্তভাবেই কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতাধীন বিষয়। কমিশনের কাজ শুধুমাত্র নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা এবং যোগ্য ভোটারদের তালিকাভুক্ত করা। এর বাইরে গিয়ে কাউকে নাগরিক বা অনাগরিক ঘোষণা করার আইনগত অধিকার তাদের নেই। এই বক্তব্য উঠে আসতেই প্রশ্ন উঠেছে, তাহলে সাম্প্রতিক এসআইআর বা ভোটার তালিকা যাচাইয়ের নামে যে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তার ভিত্তি কি? বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে কমিশনের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলির অভিযোগ, নাগরিকত্ব নিয়ে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকলেও নির্বাচন কমিশনের মাধ্যমে পরোক্ষভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। বহু ক্ষেত্রেই বাসস্থান সংক্রান্ত নথি, ম্যাপিং সমস্যা বা শুনানিতে অনুপস্থিত থাকার কারণে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে, এই আশঙ্কা সুপ্রিম কোর্টেও তুলে ধরা হয়েছে। কমিশনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, কোনো বৈষম্যমূলক বা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে না। আদালতের নির্দেশ মেনেই সমস্ত কাজ করা হচ্ছে এবং প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে আপিল ও সংশোধনের সুযোগ থাকবে।
তবে আইন বিশেষজ্ঞদের একাংশের মতে নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয়। এই বক্তব্য ভবিষ্যতে বড় আইনি জটিলতার জন্ম দিতে পারে, কারণ ভোটার তালিকা ও নাগরিকত্ব কার্যত পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই স্বীকারোক্তির ফলে আগামী দিনে এনআরসি, ভোটার তালিকা সংশোধন ও নাগরিক অধিকার সংক্রান্ত মামলায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা ইডির বস রাহুল নবীন সিজিওতে রুদ্ধদ্বার বৈঠক, টার্গেট কি আইপ্যাক? আইপ্যাক মামলা নিয়ে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই কলকাতায় এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শীর্ষকর্তা রাহুল নবীন। বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি। এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তবে কি আইপ্যাক তদন্তেই এবার বড় কোনো পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? সূত্রের খবর, কয়লা, বালি, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক হেভিওয়েট মামলার অগ্রগতি নিয়েই এই বৈঠক হলেও মূল ফোকাস ছিল আইপ্যাক সংক্রান্ত তদন্ত। সম্প্রতি আইপ্যাকের দপ্তরে তল্লাশি ও নথি বাজেয়াপ্ত করার পর থেকেই রাজ্য রাজনীতিতে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটের মুখে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই অভিযান চালানো হচ্ছে। রুদ্ধদ্বার বৈঠকে ইডির রাজ্য ও জোনাল স্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কোন কোন মামলায় চার্জশিট দাখিল হবে, কোথায় আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং আর্থিক লেনদেনের কোন দিকগুলি সবচেয়ে সংবেদনশীল, এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে আইপ্যাক একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হওয়ায় এই তদন্তের প্রভাব সরাসরি রাজ্য রাজনীতিতে পড়বে। শাসক দলের দাবি, ইডি ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, দুর্নীতি হলে তদন্ত হবেই, সংস্থা বা রাজনৈতিক পরিচয় দেখে আইন আলাদা হয় না। ইডি সূত্রে যদিও প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি, তবে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে নেই। নথি যাচাই, ডিজিটাল তথ্য বিশ্লেষণ এবং আর্থিক লেনদেনের সূত্র ধরে আরও বড় তথ্য সামনে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে রাহুল নবীনের কলকাতা সফর শুধুমাত্র রুটিন প্রশাসনিক বৈঠক নয়, আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপ্যাক মামলায় যদি কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তার প্রভাব রাজ্যের রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। সব মিলিয়ে সিজিওর এই রুদ্ধদ্বার বৈঠক আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ ছড়াতে চলেছে, একথা বলাই যায়। নেতাজি বেঁচে থাকলে তাকেও হিয়ারিংয়ে ডাকা হতো, রেড রোডে এসআইআর নিয়ে সরব মমতা। বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতি যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই রেড রোড থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে দাঁড়িয়ে মমতার কটাক্ষ, নেতাজি বেঁচে থাকলে তাকেও কি হিয়ারিংয়ে ডাকা হতো? এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল চর্চা ও বিতর্ক। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআর এর নামে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে যেভাবে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে, তাতে বহু প্রকৃত ভোটার আতঙ্কিত। মমতার বক্তব্য, দেশের স্বাধীনতার জন্য লড়াই করা নেতাদের উত্তরসূরিদেরও যদি আজ নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হয়, তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি আজ বেঁচে থাকলে তার কাছেও নথি চাইত কিনা সেটা মানুষ জানতে চায়। তার এই মন্তব্য সরাসরি কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকার দিকে আঙুল তুলেছে। মমতার দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্দিষ্ট শ্রেণীর মানুষকে নিশানা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মতে এসআইআর প্রক্রিয়ায় নো ম্যাপিং, অনুপস্থিতি বা নথিগত ত্রুটির অজুহাতে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এতে সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মমতা স্পষ্ট ভাষায় জানান, রাজ্য সরকার এই প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ বলে উড়িয়ে দিয়েছে। বিজেপি নেতাদের বক্তব্য, ভুয়ো ভোটার চিহ্নিত করতেই এসআইআর প্রয়োজন। তাদের দাবি, যারা প্রকৃত নাগরিক ও ভোটার তাদের ভয়ের কোনো কারণ নেই। মমতার মন্তব্য ইতিহাসের অপমান বলেও অভিযোগ তুলেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতাজির নাম ব্যবহার করে মমতার এই আক্রমণ অত্যন্ত কৌশলী। কারণ নেতাজি শুধু বাংলার নয়, গোটা দেশের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম। সেই আবেগকে সামনে রেখে এসআইআর ইস্যুতে জনমত গড়ে তুলতেই এই মন্তব্য বলে মনে করছেন তারা। এই মন্তব্যের পরেই রাজ্য জুড়ে তৃণমূলের কর্মসূচি আরও জোরদার হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলার প্রেক্ষিতে এই বক্তব্য রাজনৈতিক চাপ বাড়ালো বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে নেতাজি বেঁচে থাকলে তাকেও হিয়ারিংয়ে ডাকা হতো, এই এক লাইনের মন্তব্যই এসআইআর বিতর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেল। আগামী দিনে এই ইস্যুই রাজ্য রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে চলেছে, তা বলাই যায়।
এসআইআর শেষ হলেই এপ্রিলে শুরু জনগণনা, দিতে হবে 33টি গোপন প্রশ্নের উত্তর। সেগুলো কি? বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরই আগামী এপ্রিল মাস থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা, এমনই ইঙ্গিত মিলেছে প্রশাসনিক সূত্রে। দীর্ঘদিন পর জনগণনা শুরু হওয়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তার উপর নতুন করে বিতর্ক তৈরি করেছে এই তথ্য যে এবারের জনগণনায় নাগরিকদের মোট 33টি গোপন বা সংবেদনশীল প্রশ্নের উত্তর দিতে হতে পারে। সরকারি সূত্রে জানানো হয়েছে এই প্রশ্নগুলি মূলত ব্যক্তিগত, সামাজিক ও আর্থিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। যদিও সরকারিভাবে এখনও প্রশ্নপত্র প্রকাশ করা হয়নি, তবে প্রশাসনিক মহলে যে খসড়া নিয়ে আলোচনা চলছে তা থেকেই প্রশ্নগুলির সম্ভাব্য ধরন নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি অনুযায়ী এবারের জনগণনায় শুধুমাত্র নাম, বয়স বা ঠিকানার মধ্যেই তথ্য সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবারের গঠন, বাসস্থানের ধরন, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থান, আয়ের উৎস, সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা না থাকা, এই ধরনের একাধিক বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হতে পারে। পাশাপাশি অভিবাসন, পরিযায়ী শ্রমিক সংক্রান্ত তথ্য এবং ডিজিটাল সুবিধা ব্যবহারের বিষয়েও প্রশ্ন থাকতে পারে বলে জানা যাচ্ছে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে গোপন প্রশ্ন শব্দবন্ধটি নিয়ে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, জনগণনার নামে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাদের প্রশ্ন, এই তথ্যগুলি কোথায় সংরক্ষিত থাকবে, কিভাবে ব্যবহার করা হবে এবং নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা কতটা সুরক্ষিত থাকবে। সরকারের পক্ষ থেকে অবশ্য আশ্বস্ত করা হয়েছে জনগণনার তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তা কোনোভাবেই আইনি বা প্রশাসনিক পদক্ষেপের জন্য ব্যবহার করা হবে না। জনগণনা আইনের অধীনে এই তথ্য শুধুমাত্র পরিসংখ্যানগত বিশ্লেষণ ও নীতি নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, এই দাবিও করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এসআইআর ও জনগণনা এই দুই প্রক্রিয়া পরপর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটা স্বাভাবিক। ভোটার তালিকা সংশোধনের সময় যেখানে নাগরিকত্ব ও ঠিকানা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে জনগণনার সময় আরও বিস্তারিত প্রশ্ন এলে আতঙ্ক বাড়তেই পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, আসন্ন নির্বাচনের আগে জনগণনার ঘোষণা ও প্রশ্নপত্র ঘিরে বিতর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে সংখ্যালঘু, প্রান্তিক ও পরিযায়ী জনগোষ্ঠীর মধ্যে এই প্রশ্নগুলির প্রভাব বেশি পড়তে পারে বলে মত তাদের। প্রশাসনিক সূত্রের দাবি, জনগণনার কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা মানুষের সন্দেহ দূর করতে পারে এবং কোনো জোর জবরদস্তি ছাড়াই তথ্য সংগ্রহ করা যায়। নাগরিকদেরও অধিকার থাকবে প্রশ্নের উদ্দেশ্য জানার এবং তথ্যের গোপনীয়তা সম্পর্কে আশ্বাস পাওয়ার। সব মিলিয়ে এসআইআর শেষ হওয়ার পর শুরু হতে চলা জনগণনা শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং সামাজিক ও রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 33টি গোপন প্রশ্ন আসলে কতটা সংবেদনশীল এবং সেগুলির বাস্তব প্রভাব কি হবে তা আগামী মাসগুলিতেই স্পষ্ট হবে। খড়গপুর শহরকার হিরণের দ্বিতীয় বিয়েতেই পুরনো রাজপাট ফিরে পাবেন দিলীপ ঘোষ। খড়গপুর শহরকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের খবরে যেমন চর্চা, তেমনি তার সঙ্গে জুড়ে গিয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ। রাজনৈতিক মহলে জোর আলোচনা, এই ঘটনায় কি খড়গপুরে দিলীপ ঘোষের পুরনো রাজপাট ফেরার ইঙ্গিত দিচ্ছে? খড়গপুর দীর্ঘদিন ধরেই দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রেল শহর খড়গপুর থেকে তার রাজনৈতিক উত্থান, সাংগঠনিক শক্তি ও জনসংযোগ সব মিলিয়ে এই এলাকায় দিলীপ ঘোষের প্রভাব অস্বীকার করার উপায় নেই। তবে গত কয়েক বছরে দলীয় অভ্যন্তরীণ রাজনীতি, নেতৃত্ব পরিবর্তন এবং নির্বাচনী ফলাফলের কারণে তার প্রভাব কিছুটা কমেছে বলেই মনে করছিল রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই প্রেক্ষাপটে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে যে সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ তৈরি হচ্ছে, তা দিলীপ ঘোষের পক্ষে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। হিরণ চট্টোপাধ্যায় নিজেও খড়গপুর ও আশপাশের অঞ্চলে জনপ্রিয় মুখ। তার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কটাক্ষের সুযোগ হিসেবে ব্যবহার করছে। শাসক দলের নেতাদের প্রশ্ন, খড়গপুর শহর কার? তাদের দাবি, শহরের উন্নয়ন, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং জনপ্রিয়তা সব দিক থেকেই এখন খড়গপুর তৃণমূলের দখলে। বিজেপির অভ্যন্তরীণ পুনর্গঠন বা ব্যক্তিগত সম্পর্ক দিয়ে সেই বাস্তবতা বদলানো যাবে না। অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য, খড়গপুরে এখনও দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা অটুট। হিরণের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হলে সংগঠন শক্তিশালী হবে এবং পুরনো কর্মীরা ফের সক্রিয় হবেন। দলীয় সূত্রে দাবি, আগামী দিনে খড়গপুরকে কেন্দ্র করেই বিজেপির বড় রাজনৈতিক কর্মসূচি হতে পারে। সব মিলিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে শুধুই ব্যক্তিগত বিষয় নয়, রাজনীতির ময়দানে তার প্রতিফলন স্পষ্ট। খড়গপুরকে কেন্দ্র করে বিজেপির পুরনো প্রভাব ফিরবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারতে খেলতে আসবে না বাংলাদেশ, কঠোর অবস্থান নিচ্ছে আইসিসি।
টি-20 বিশ্বকাপ 2026 নিয়ে জোর জল্পনা আন্তর্জাতিক ক্রিকেট মহলে। শোনা যাচ্ছে আসন্ন বিশ্বকাপে ভারতে খেলতে নাও আসতে পারে বাংলাদেশ দল। এই সম্ভাবনার নেপথ্যে রয়েছে বিসিসিআই, আইসিসি এবং সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন। সূত্রের খবর, নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়কে সামনে রেখে আইসিসি এবার কঠোর অবস্থান নিতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবং বোর্ড স্তরের মতবিরোধ এই সিদ্ধান্তে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একাংশ দাবি করছে রাজনৈতিক চাপের কারণে ক্রিকেটকে দূরে রাখা উচিত। তবে আইসিসির স্পষ্ট বক্তব্য, নিরাপত্তা, ভিসা সমস্যা এবং আন্তর্জাতিক নিয়ম মানা না হলে কোনো দলকেই বিশেষ ছাড় দেওয়া হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আইসিসির কাছে নিরাপত্তা সংক্রান্ত কিছু রিপোর্ট জমা পড়েছে, যার ভিত্তিতে ম্যাচ ভেন্যু ও অংশগ্রহণকারী দল নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ দল ভারতে খেলতে এলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই খবরে বাংলাদেশের ক্রিকেট মহলে ক্ষোভ ছড়িয়েছে। একাধিক প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য, বাংলাদেশকে বাদ দিলে আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তাদের মতে খেলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। তবে আইসিসির সূত্রে ইঙ্গিত মিলছে, নিয়মের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যু বা বিকল্প ব্যবস্থার কথাও ভাবা হতে পারে। সব মিলিয়ে টি-20 বিশ্বকাপ 2026-এর আগে এই বিতর্ক ক্রিকেটের বাইরেও বড় রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিচ্ছে।